থেকে বল করবেন এবং তাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত ওখানে সুজান। একটি ওভার যে পরে সালমা করবেন তাতে কোনো সন্দেহ নেই। কুবরা করছেন এই 18 নম্বর ওভারটি, সালমা হয়তো বা 20 নম্বর ওভারটি করবেন। তার আগে অবশ্য এই দুই ওভার 17 ওভার শেষ 18 এবং 19 ওভার, এই দুটি ওভার খুবই গুরুত্বপূর্ণ। আবার স্টাম্পিং এর চান্স ছিল, গ্লাভসে নিতে পারলে স্টাম্পিং করতে পারতেন, নিতে পারেননি। আবারও একবার জীবন চলে গেছে কথা বলা চলে। আমি জানি না কি বলবো, আসলে উইকেট রক্ষণের যে কৌশলগুলো আছে সেগুলোর এবিসিডি বোধহয় এখনো শিখতে হবে আমাদের উইকেট রক্ষককে, যে কারণে তিনি বল গ্যাদারই ঠিক মতন করে করতে পারছেন না, স্টাম্পিং তো পরে করবেন। সুজান অবশ্য সরে গেলেন, একজন অতিরিক্ত খেলোয়াড় এই বোলারের পেছন দিয়ে সীমানার বাইরে দিয়ে অবশ্য তিনি ক্রস করে গেলেন। দর্শকদের দেখুন খুবই উদ্বিগ্ন তারা, জয়ের কাছাকাছি এসেও বাংলাদেশ অনেক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। একটি রান পেলে অবশ্য তারা খুশি আলফাজ ভাই এই অবস্থায়। আবারও কিন্তু স্টাম্প থেকে বেরিয়ে এসেছিলেন, যেভাবে ব্যাটে বলে নেওয়ার চেষ্টা করেছিলেন সুজান, বলটিকে সেভাবে নিতে পারেননি, ভিতরে কানায় লেগে বল চলে গেছেন। লেগ স্পিন স্টাম্প ফিল্ডার সেখানে ছিলেন, অনেক কষ্ট করে বলটি তিনি থামাতে পেরেছেন, এটাই বড় কথা। হয়তো তার চেয়ে বেশি কিছু হয়ে যেতে পারছে, যাক একটি রান। এবার এখন কিন্তু সকলেই উইকেট রক্ষকের কাছে গিয়ে তাকে কিছুটা উৎসাহিত করার চেষ্টা করছেন। বুঝতেই পারছেন যে উইকেট রক্ষকের উপরে চাপ এসে গেছে অনেক বেশি, তার কারণ তিনি অনেকগুলো সুযোগ নষ্ট করে ফেলেছেন। সুযোগ নষ্ট করলে যে কোনো খেলোয়াড়ের উপরে কিন্তু মানসিক চাপ অনেকটাই বেড়ে যায়। আর 16 বল থেকে 18 রান করতে হবে। একটি বা দুটি চার যদি তারা মারতে পারেন তাহলে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারবেন। আবারও সেই বারবারই আমরা দেখছি রিভার্স সুইপ করার একটি প্রচেষ্টা অ্যালিসন এবং সুজান দুজনের মধ্যে আমরা একাধিকবার দেখেছি। এই সুযোগটিকে কাজে লাগানোর জন্য একটু ইন্টেলিজেন্ট বোলিং দরকার। অ্যালিসন বিশেষ করে একই প্রচেষ্টা কিন্তু রিপিটও করছেন, কিন্তু উইকেট রক্ষক বল গ্যাদারের ক্ষেত্রে অত্যন্ত দুর্বল আমি বলবো। একটি বল কিন্তু তিনি গ্লাভসে প্রথম প্রচেষ্টায় নিতেই পারছেন না, কোনো মতে মানে বল থামাচ্ছেন। এবারে কিন্তু অসাধারণ একটি ক্যাচ লুকলেন, ওই জানারা অনেকগুলো সহজ সুযোগ তিনি ছেড়ে দিয়েছেন, চার ছেড়ে দিয়েছেন, অনেক কিছু তিনি করছেন। দেখেন আমার মনে হয় লতা মুন্ডল, হ্যাঁ 17 নম্বর লতা মুন্ডল, আপনার রিপ্লে দেখুন, ভুল করেছিলেন খাতা লেংথের বল অন দি টার্ন এবং বল চলে গেছিল লং অনে, অনেকটা দূর থেকে দৌড়ে এসে লতা মন্ডল ড্রাইভিং ক্যাচ ইন ফ্রন্ট অফ বার চমৎকার ভাবে লুফে নিলেন এবং এই ডিউটি ভাঙলো। একেবারে শেষে এসে অ্যালিসন 37 রান করে আউট হলেন। লতা বোল্ট কুবরা 88 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন ঘটলো দক্ষিণ আফ্রিকা দলে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শেষে এসে খেলা আবার একটা নতুন মোড় নিল, যেহেতু নতুন ব্যাটসম্যান মাঠে ঢুকবেন, সুতরাং রান তোলার যে গতি, সেই গতির চাকায় অন্তত হলেও কিছুটা হলেও ব্রেক আসবে, এটাই আমাদের ধারণা বা এটাই সকলের প্রস্তাব। অনেক বাংলাদেশ দলের খেলোয়াড় 55 বল খেলে 37 রান করে আউট হলেন, তারপরে কিন্তু খুব ভালো একটি ইনিংস তিনি দলের জন্য খেলে গেলেন, তাতে কোনো সন্দেহ নেই। অনেক ভাগ্য তার সাথে ছিল আমি বলবো। শি ওয়াজ রাইডিং অনার লাক, কথা অবশ্যই বলবো, তা নাহলে এই 37 রানও তিনি করতে পারতেন না। অনেক আগেই তার আউট হয়ে ফিরে যাওয়ার কথা, কিন্তু কপাল খুব ভালো ছিল, যে কারণে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিকবার সুযোগ পেয়ে তিনি 37 রান করলেন। মিগনান ডিউকুইজ দলীয় অধিনায়ক, তিনি এসছেন উইকেটে, আবারও বাদ খেয়েছিল, ভেতরে ঢুকছিল, স্পিনের এখানে একটা ফেলেছেন। সুপার কাভার অঞ্চল থেকে ফিল্ডিং হলো, দুটি রান অবশ্যই ক্ষেত্রে পেলেন সুজান। মিগনান ডিউকুইজ নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসছেন, তিনি অবশ্য নন স্ট্রাইকিং এন্ডে রয়েছেন। গতকাল তিনি 15 বল খেলে 18 রান করেছিলেন দলীয় অধিনায়ক। এটি তার 19 নম্বর টি20 ম্যাচ আন্তর্জাতিক। এর আগে 17টি ইনিংস খেলে 3বার অপরাজিত ছিলেন, 207 রান করেছেন। হাত খুলে খেলার চেষ্টা করছেন অবশ্যই বলতে হবে সুজান, যতক্ষণ থাকবে ততক্ষণ তিনি তাই করে যাবেন। এবারে কিন্তু একের বেশি 2 রান পাওয়া গেল না, যদিও ইনিশিয়ালি ক্রিস চেষ্টা করেছিলেন আইডি রান নেওয়ার, কিন্তু তা হলো না। একটি রান নিয়ে তাদেরকে সন্তুষ্ট থাকতে হলো। 18 ওভার খেলা শেষে দক্ষিণ আফ্রিকা 91 3 উইকেটে। কুবরা তার কোটা শেষ করলেন, 4 ওভার 15 রান, একটি উইকেট তিনি পেলেন। মূল্যবান উইকেট অ্যালিসনের উইকেটটি তার এই সর্বশেষ ওভারে তিনি পেয়েছেন। 37 রানে তাকে আউট করেছেন এবং সুজান বেদানে, তারা দুজন উইকেট হয়েছে। 12টি বল খেলার সুযোগ পাবেন, 12 বল থেকে তাদেরকে করতে হবে আর 15টি রান। 12 বল 15 রান, ক্রুশিয়াল মোমেন্ট, এবং এই ওভারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। জাহানারা আলমকে আক্রমণে আনা হয়েছে। জাহানারা আলম এর আগে 3 ওভার বল করেছেন তিনি, তার টোটাল শেষ ওভার ভালো বল করেছেন। জাহানারা 2টি উইকেট তিনি পেয়েছিলেন। প্রথম যে 2টি উইকেটের পতন ঘটেছিল জাহানারা আলম পেয়েছিলেন। দর্শকরা কিন্তু খুবই উদ্বিগ্ন এবং ক্রিকেটের যে টেনশন, সেই টেনশন কিন্তু এখন খুব ভালোভাবেই দর্শকদেরকে স্পর্শ করেছে। বেশ কিছু দর্শক কিন্তু খেলা দেখতে এসেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসের বিষয়টি আপনাদের স্ক্রিনে। জাহানারা পরামর্শ কিছু করে নিচ্ছেন সবচেয়ে সচেতন খেলোয়াড়দের সাথে। তো তিনি এর আগে 3 ওভার বল করে মাত্র 10 রান দিয়ে 2টি উইকেট লাভ করেছেন। বেশ ইকোনমি আজকে খুবই ভালো বলতে হবে। যদি সেরকমই আরেকটি ওভার তিনি করতে পারেন, প্রডিউস করতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু আজকে ম্যাচের জেতার সম্ভাবনাটা অনেকটা উজ্জ্বল হবে। দেখা যাক কি করতে পারেন। কিন্তু একজন ব্যাটসম্যান অন্তত তিনি আছেন, তিনি হচ্ছেন সুজন, এবং তিনি কিন্তু সুযোগের সদ্ব্যবহার করার অবশ্যই চেষ্টা করবেন। কিভাবে সেটি সাজানো হয়েছে সে কথা আপনাদেরকে জানিয়ে দিই। ডিপ ব্যাটসম্যান, ব্যাকওয়ার্ড পয়েন্ট, সুপার কাভার, এক্সট্রা কাভার এবং লং অফ। অফ সাইডে, অন সাইডে লং অন, ওয়াইডিস্ট মিড উইকেট, শর্ট মিড উইকেট এবং শর্ট ফাইন লেগ। 4 জন আছেন অন সাইডে, 5 জন আছেন অফ সাইডে। এ হচ্ছে অবস্থা এবং বেশ লম্বা রান আপ। জাহানারা দৌড় শুরু করলেন তিনি। 19 নম্বর ওভার শুরু হলো এবং প্রথম বল রান আউট করার চেষ্টা ও ফাম্বল করেছেন। তবে আগে থেকেই কিন্তু বিজ্ঞান দৌড় শুরু করেছিলেন, কারণ তিনি অনেকটা ডিটারমাইন্ড ছিলেন। একটু সুযোগ হলেই রান নেব, একটি রান নিতে সক্ষম হলেন। আর 11 বল থেকে 14 রান করতে হবে। বিজ্ঞান অত্যন্ত জন্মনে, তিনি কিন্তু আসার পর থেকেই রানের বিষয়ে কিন্তু অত্যন্ত তৎপর আমি দেখেছি। এর আগে একাধিকবার তিনি একের জায়গায় 2 রান নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তার পার্টনার থেকে ফিরিয়ে দেওয়ার কারণে সেগুলো হয়নি। যা রান নিচ্ছেন, আমি জানি না অফ স্টাম্পে গার্ড দিচ্ছেন কিনা, এখান থেকে দেখে তো মনে হচ্ছে সেরকমই আমার কাছে। সুতরাং একেবারে কাভার করে তিনি দাঁড়াবেন মনে হচ্ছে না, দাঁড়াবার সঙ্গে করে দাঁড়িয়েছেন, প্রস্তুত। এবারে কিন্তু ক্যাচের মতো উঠেছে, দেখা যাক ক্যাচটি ধরতে পারেন কিনা। হাই ক্যাচ ধরেছেন, ক্যাচটি ধরেছেন, বিজ্ঞান আউট হয়ে গেলেন। চতুর্থ উইকেটের পতন ঘটলো। আয়েশা রহমান এবারে কিন্তু কোনো ভুল চোখ করেননি। অসাধারণ একটি দৃশ্য অবশ্যই বলতে হবে। বাংলাদেশ দলের মহিলা ক্রিকেটাররা কিন্তু উত্তেজনা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন, মাঠে উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন। এই শেষের দিকে এসে অধিনায়ক বিজ্ঞান কিন্তু আউট হয়ে গেলেন। 92 রানের মাথায় আরো একটি উইকেটের পতন, অর্থাৎ 4টি উইকেট পড়লো 92 রানে। আয়েশা ক্যাচ ধরেছেন। জাহানারা আরো একটি সফলতা, সফল একটি ওভার করতে যাচ্ছেন জাহানারা, আরো একটি অবশ্যই বলতে হবে। জাহানারা 3য় উইকেটে যে 4টি উইকেট পড়েছে তার ভিতরে 3টি উইকেটে কিন্তু জাহানারা ইতিমধ্যে দখল করেছে। আর দেখে দেখুন, সপাটে ব্যাট করেছিলেন বিজ্ঞান, বাতাসে ভাসিয়ে একেবারে লফটেড শট, অনেকটা বাতাসে উঠেছিল, কিছুটা বাঁদিকে সরে গিয়ে একেবারে সীমানা তৈরির কাছাকাছি জায়গায় আয়েশা চমৎকার ভাবে আস্তে আস্তে ক্যাচ করে পেলেন। নতুন করে প্রাণ ফিরে এসছে এই বিজ্ঞানের আউটটির সাথে সাথে। কারণ একটু উইকেটের পতন ঘটা মানে কিন্তু একটু হলেও চাপ যাবে ওই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা দলের। যদিও এখনো তাদের হাতে 6টি উইকেট রয়েছে, খুব বেশি প্রেশার তাদের অনুভব করার কথা নয়, তারপরেও কিন্তু এটি একটু উইকেটের পতন মানেই একটু হলেও প্রেশার। যথেষ্ট কঠিন হয়ে যাবে আমার মনে হয়। আমরা নেল বাইটিং ফিনিশ আমার মনে হয় একেবারে সেরকম একটা কিছু হতে যাচ্ছে। একমাত্র ওই যে সেট ব্যাটসম্যান রয়েছেন সুজন, তিনি যদি আউট হয়ে যান তাহলে কিন্তু আরো বিষয়টা কঠিন হয়ে যাবে। ফিল্ডাররা প্রস্তুত ছিলেন না, তারা মুভমেন্টের মধ্যে ছিলেন, যার কারণে ডেড বল ঘোষণা করলেন এক্ষেত্রে আম্পায়ার। মারিজানে কাপ নতুন ব্যাটসম্যান এসছেন, এটি তার 8ম আন্তর্জাতিক টি20। এর আগে 6টি ইনিংসে ব্যাট করে 3বার অপরাজিত ছিলেন, 41 রান করেছেন। তার বেস্ট হচ্ছে 18 রানে তিনি নট আউট ছিলেন। স্ট্রাইক রেট 73.21। গতকাল তিনি 5 বল খেলে 11 রানে অপরাজিত ছিলেন। 5 বল খেলে 11 রানে অপরাজিত ছিলেন মারিজানে কাপ। তিনি এসছেন সুজানের সাথে জুটি বাঁধার জন্য। সম্ভাবনা দেখা যাক কি করেন না। নন স্ট্রাইকিং দেয়া, অর্থাৎ বোলার স্থানে কিন্তু সুযোগটা বেশি ছিল, যদিও বোলার নিজের জায়গায় ছিল না। ব্যাকআপে একজন ছিলেন অনেকটা দূরে সালমা, তিনি যদি জায়গায় যেতে পারতেন তাহলে ওই প্রান্তে কিন্তু আমার মনে হয় থ্রো করলে সুযোগটা বেটার হতো। যাই হোক, 1টি রান হয়েছে, রানে কিন্তু উত্তেজনা বাড়ছে, এটা অবশ্যই বলতে হবে। এখন আস্কিং রান রেট 8.567। সুতরাং বুঝতেই পারছেন বেশ কিছুটা উত্তেজন। 9 বলে 13 রান করতে হবে, 8 বলে 13 রান করতে হবে, অর্থাৎ একটি 4-এর মার তাদেরকে কিন্তু মারতেই হবে। দেখা যাক বাংলাদেশ দল শেষ পর্যন্ত কি করেন। ফিল্ডিং এর সাইড টিমিং কিন্তু বলেই করা হচ্ছে। এই মুহূর্তে 5 জনকে অফ সাইডে রাখা হচ্ছে। 5 জনের ভিতরে আমরা দেখতে
দুজন আছেন একেবারে সীমানার কাছাকাছি, তাদের একজন হলেন ডিপ থার্ডম্যান, একজন হলেন লং অফ। এছাড়া বাকি তিনজন কিন্তু সিরিজের বৃত্তির মধ্যে আছেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট, কাভার এবং এক্সট্রা কাভার। এই হচ্ছে বৃত্তির মধ্যে তিনজন। অন সাইডে যে চারজন রয়েছেন সেখানে তিনজন আছেন সীমানার কাছাকাছি, লং অন, মিড উইকেট এবং লং লেগ, তিনজনই আছেন একেবারে সীমানার দড়ির উপরে। কেবলমাত্র ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ তিনি আম্পায়ারের পাশাপাশি সিরিজের বৃত্তির মধ্যে দাঁড়িয়ে আছেন। এই হচ্ছে ফিল্ডিং এর অবস্থান। আসছেন জাহানারা ওভারের পরে বল করার জন্য। এবারে কিন্তু ব্যাটের কানায় লেগেছিল, মাঠ ব্লেডে নিতে পারেননি। ডিপ থার্ডম্যানের ফিল্ডার ছিলেন, সেখানে বলে একটি রান পেয়ে গেলেন সহজেই। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে মারিজানকে। দলের সংগ্রহ বাড়লো সেই সাথে দক্ষিণ আফ্রিকার 94 4 উইকেট। টার্গেট হচ্ছে 106, অর্থাৎ আর মাত্র 12টি রান দরকার। 8 বলে 12 রান। কিছু তারতম্য আমরা দেখতে পাচ্ছি দুটি স্কোরের মধ্যে। যাই হোক, এখন ইলেকট্রনিক স্কোর করে দেখানো হচ্ছে যে 8 বলে 12 রান করতে হবে। 8 বল 12 রান। ফিল্ডার রয়েছেন, একটু বেশি রান না হলে খুশি হবে এই মুহূর্তে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। তাই হলো আস্তে আস্তে আরো থ্রিলিং ফিনিশিং দিকে কিন্তু খেলাটা এগিয়ে যাচ্ছে। অর্থাৎ বলে বলে একটি করে রান হচ্ছে, আর ওদিকে আস্কিং রান রেট বাড়ছে। আস্কিং রান রেট বেড়ে এই মুহূর্তে 9.43, স্কোরিং রেট 5.04। এই ওভারে অবশ্য আরেকটি বল বাকি, 19 ওভার এখনো শেষ হয়নি। একটি বল বাকি রয়েছে এই ওভারে। জাহানারা আলম এই ওভারে একটি সাফল্য পেয়েছেন, তার শেষ ওভার। কিন্তু ইতিমধ্যে 4টি যে উইকেটের পতন ঘটেছে তার মধ্যে 3টি জাহানারা আলম পেয়েছেন। আবারও সুইপার কাভার একজন ফিল্ডারকে নিয়ে যাওয়া হবে আসছেন জাহানারা শেষ বলটি করার জন্য। স্কুপ করবার চেষ্টা, ক্যাচ উঠেছে না, নো ম্যানস ল্যান্ড অবশ্য। ডিপ থার্ডম্যান থেকে ফিল্ডার দৌড়ে গিয়ে বল করে ফেরত দিলেন তিথি। ততক্ষণে ব্যাটসম্যানরা কিন্তু জায়গা বদল করেছেন একাধিকবার। 2টি রান পেয়েছেন ওখানে মারজান। অর্থাৎ 19 ওভারের খেলা শেষে 97 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজন 6 বলে 9 রান। শেষ ওভারে 9টি রান করতে হবে, অর্থাৎ এনিবডিজ গেম এখন। আলফাজ ভাই, অবশ্যই ওভার সালমা আসবেন নিঃসন্দেহে এই ওভারটি করার জন্য। একইভাবে একটা 4 যদি দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানেরা বের করে নিতে পারেন তাদের জন্য কিন্তু জয়টা বেশ সহজ হয়ে যাবে। অবশ্য 4 থেকে তাদেরকে যদি বঞ্চিত করে রাখা সম্ভব হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এই ম্যাচেও জয় পাওয়ার একটা সুযোগ বা সম্ভাবনা রয়েছে। এবং এই ম্যাচ জেতা মানেই কিন্তু সিরিজ জেতা। সুতরাং স্টেক বাংলাদেশের অনেক বেশি। বাংলাদেশ যদি আজকের ম্যাচ জিততে পারে তারা সিরিজ জিতবে, আর যদি আজকের ম্যাচ তখন হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু তাদেরকে অপেক্ষা করতে হবে শুক্রবারের খেলার জন্য। শুক্রবারের খেলা সকাল 9:30টায় শুরু হবে। শুধু মিনি কনফারেন্স না, একবারে বিগ কনফারেন্স আমরা মাঠের মধ্যে দেখলাম। প্রায় সব খেলোয়াড়েরা এক জায়গায় এসে নিজেদের মধ্যে পরামর্শ করে নিলেন এই শেষ ওভারটির পরিকল্পনা। স্লোপি কোনো ফিল্ডিং যেন না হয় এটুকুই প্রত্যাশা করবো। আমি ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে নিজেদের ভিতরে পরিকল্পনার চাইতে যদি প্রত্যয়টা নিজেদের ভিতরে আবার নতুন করে ঝালাই করে নেন যে আমরা কোনো সহজ সুযোগ নষ্ট করব না, আমরা ইজি কোনো রান দিয়ে দেব না, আমরা আপ্রাণ চেষ্টা করব 4-6 ঠেকাতে। এই প্রত্যয় যদি নিজের ভিতরে আরেকবার নতুন করে তারা নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই একটা সুযোগ সৃষ্টি হবে। শেষ ওভার বল করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি অধিনায়ক সালমাকে, তিনি নিজেই বল করবেন। এর আগে তিনি 3 ওভার বল করেছেন। যে একটি জিনিস যে অধিনায়ক কিন্তু এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভারটি ইনিংসের সেটি নিজের কাঁধে রেখেছেন। সেই দায়িত্ব এড়াবার কোনো প্রচেষ্টা তার মধ্যে নেই। আজকে ব্যাট হাতে ভালো করেছেন, ভালো ক্যাচ ধরেছেন এবং ক্যাপ্টেন্সি তার ভেরি গুড ক্যাপ্টেন্সি তার কাছ থেকে আমরা দেখেছি। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত কিন্তু সমস্ত কিছু সালমার অনুকূলে। শুধু আজকে ভালো ক্যাপ্টেন্সি করেননি, কালকে তিনি ম্যান অফ দি ম্যাচ হয়েছেন, কালকের ম্যাচ জিতিয়েছেন, কালকের শি লেড দ্য টিম ফ্রম দি ফ্রন্ট। আজকেও একই কাজ তিনি করছেন, ব্যাটিং করতে গিয়ে ব্যাট হাতে আজকেও দেখেছেন 42 রান করে যে জয়ের জন্য কি করতে হবে। বল হাতেও তিনি 3টি ওভার ভালো বল করেছেন এবং শেষ ওভারে নিজের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছেন। দেখা যাক আল্লাহ তার সঙ্গে থাকেন কিনা বা ভাগ্য তার সঙ্গে থাকে কিনা। বলতে বলতে প্রথম বল অফ স্টাম্পের বাইরে বল, ব্যাটে বলে করতে পারেননি ব্যাটসম্যান ওখানে সুজান। একটি ডট বল অন্তত কিছুটা হলে সমীকরণ তো পারলো। এখন 5 বলে তাদেরকে করতে হবে কিন্তু বাকি প্রয়োজনীয় রান 9 রান। 5 বলে 9 রান। সুজান অবশ্য ওয়াইডের প্রত্যাশা করেছিলেন, সে আবেদনে আপনার সারা দেন আগে থেকে সরে গিয়েছিলেন। একটু যদি লেগে থেকে টেনে দিতে পারতেন রান আউটের সম্ভাবনা এখনো রয়েছে।
ওভার থ্রো হয়ে গেল এবং দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করেছেন। ফাম্বল করলেন, এক্ষেত্রে ফাম্বল করার কোন সুযোগ থাকার কথা নয় এই পর্যায়ে, সেটি হলো জাহানারা আলম। ফিল্ডিং এ কিন্তু জাহানারা খুবই দুর্বল, এই কথা অবশ্যই বলতে হবে, কিন্তু একটি মাত্র ক্যাচ তিনি অত ভালো কি করে ধরলেন একটু আগে আমি জানি না। একাধিকবার তার কাছে ফিল্ডিং স্টপি ফিল্ডিং আমরা দেখেছি, এখনো দেখলাম সেই একই জিনিস, চার ছেড়ে দিচ্ছেন সেটাও দেখেছি। এবং ফিল্ডিং এ যদি ভুল ত্রুটি তারা করেন তাহলে অবশ্যই এই ম্যাচ কিন্তু তাদেরকে আমার মনে হয় তাদের হাত ফসকাতে হবে। একটি ডট বল, চমৎকার বল, অফ স্টাম্পের বাইরে বাক্সের ভিতরে ঢুকেছিল। যেভাবে বলটাকে যে হাইটে পাবেন ভেবেছিলেন সেই হাইটে পান নেই, যে কারণে ব্যাট বলে তিনি করতে পারলেন না। উইকেট এবারে কিন্তু ক্লিনলি গ্যাদার করেছেন। একটি ডট বল, 3 বল থেকে আর 7টি রান করতে হবে, অর্থাৎ একটি বা দুটি ভালো ডেলিভারি করলেই কিন্তু বাংলাদেশ পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। এবার আগে থেকে অফের দিকে সরে গিয়েছিলেন, 4 হতে পারে, 4 হয়ে গেল। আপনাকে দুইবার দেখলাম জিনিসটি যে অফের দিকে কিন্তু আগেই ব্যাটসম্যান সরে গিয়েছিলেন, এক্ষেত্রে একটু টেনে দেওয়ার যে বিষয়টি, একটু বুদ্ধিমত্তা প্রয়োগ করা এটি কিন্তু জরুরি ছিল। শুধু তাই নয়, একটু লেন্থের ঘাটতি করতে হতো, একেবারে তিনি স্লটে দিলেন, ড্রাইভিং স্লটে। আমরা রিপ্লে দেখলে বুঝতে পারবো যে ওই বলটা যদি ঠিক ওই জায়গায় না ফেলতেন তাহলে কিন্তু ব্যাটসম্যান ঠিক যেভাবে ব্যাটে বলটাকে পেলেন সেভাবে নাও পেতেন। 4 রান হয়ে গেল। রিপ্লে দেখুন আপনার আগে শটটি ঠিক স্লটে, এটি একটু খাটো লেন্থের করে দিলেই কিন্তু এই জায়গায় তিনি বল পেতেন না, এই শটটা তখন আর খেলা যেত না। আর 3টি বল বাকি, 2টি বল বাকি, 3টি রান প্রয়োজন। একটির বেশি যেন রান না হয় সেটি হতে, 2টি রানের জন্য দৌড় শুরু করেছেন। ধীর গতিতে থ্রোটি করলেন, ধীর গতিতে টাই হয়ে গেল, স্কোর টাই হয়ে গেল। অর্থাৎ শেষ আসলে সাইদুর একটা কথা বলতেই আমাকে যে শেষ পর্যন্ত এই ফিল্ডিং এবং ক্যাচ মিসিং এই জিনিসটাই কিন্তু বাংলাদেশকে এই ম্যাচ হারাচ্ছে, সিরিজ হারাচ্ছে, সবকিছু করছে। আমি জানি না এই জায়গাগুলো ইমপ্রুভ করা কিন্তু সবচেয়ে সোজা। ফিল্ডিং এবং ক্যাচিং যে কোনো দলের খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করা যায়, কিন্তু ব্যাটিং এবং বোলিং ইমপ্রুভ করতে সোজা সময় লাগে। সমান হয়ে গেছে স্কোর লেভেল, অর্থাৎ 105 করেছিল বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে, এই মুহূর্তে 105। অর্থাৎ এক বল বাকি, অর্থাৎ শেষ বল থেকে একটি রান করলেই জয় তুলে নিতে সক্ষম হবে। ফিল্ডারদেরকে সার্কেলের মধ্যে টেনে আনা হয়েছে, লাস্ট বলটি করলেন এবং রানে দৌড় শুরু করেছেন। রান আউট করতে পারেন কিনা, না পারলেন না, এবং জয় নিশ্চিত করতে সক্ষম হলো দক্ষিণ আফ্রিকা। 6 উইকেটে তারা জিতে নিল এই শেষ বল থেকে একটি রান সংগ্রহ করে। সিরিজে সমতা ফিরে এলো। একটা জিনিস সাইদুর পরিষ্কার বেশ ভালোভাবে দেখা গেছে যে এই ফিল্ডিং এর জন্যই এবং ফিল্ডিং এর যে দুর্বলতা, বল ঠিক মতন তুলে ঠিক জায়গায় না পেতে পারাটা,